পাংখা অবস্থা। এই ভালো লাগে আমার। Joe Rogan, I love him. সবাইকে আবারও স্বাগতম করোনা কাস্টের পার্ট 2 বা দ্বিতীয় খণ্ডে। পার্ট 2 এর প্রথম পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল করোনা ভাইরাস বা হচ্ছে কোভিড-19 এর রোগ হলে কি কি উপসর্গ থাকে এবং হাসপাতালে কোভিড-19 এর রোগীদেরকে কিভাবে সেবা দেওয়া হয়। কিন্তু আজকের এপিসোড শুরু হওয়ার আগে হঠাৎ করেই আমাদের আজকে একজন বিশেষ অতিথি ছিলেন আজকের এপিসোডে। উনি হচ্ছেন বাংলাদেশের ফ্রন্ট লাইনে ডাক্তার হিসেবে কাজ করছেন, রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু আজকে সকালে উনি হঠাৎ করে নিজেই অসুস্থ হয়ে পড়েন এবং তার যে উপসর্গগুলো দেখা যাচ্ছে সেগুলো অনেকটা করোনা ভাইরাসের উপসর্গগুলোর মতো। তাই আমরা প্রথমত আজকের এপিসোড একদম বন্ধ করার সিদ্ধান্ত নেই। আমাদের প্রথম সিদ্ধান্ত ছিল আমরা আজকে লাইভে আসবো না, কিন্তু পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই যে এটা হয়তো একটা ভালো অপরচুনিটি যখন আমরা হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে কেন প্রোটেক্ট করা প্রয়োজন এবং এই সম্বন্ধে আমরা একটা সচেতনতা তৈরি করতে পারি কিনা সেটার একটা অপরচুনিটি হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। সে কারণেই আমরা আজকে লাইভে আসলাম। তো আজকের টপিকটা হবে ডিফারেন্ট। অরিজিনাল যে টপিক বলা হয়েছিল সেটা থাকবে না, বরঞ্চ আমরা আজকে স্বাস্থ্যসেবীদেরকে কেন রক্ষা করা প্রয়োজন এই যে বর্তমান মহামারীর সময় অন্যান্য যে কোনো পেশাজীবী দের থেকে আলাদাভাবে কেন স্বাস্থ্যজীবীদের প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব। আজকে অন্যান্য দিনের মতোই আমাদের সাথে আছে শামীম মুনতাজিদ, মোহাম্মদ আনিসুল করিম, হাসান সাদীপ্তি, মোহাম্মদ আলী কোচি, ডক্টর সাজেদুর রহমান শাওন আজকে আমাদেরকে যোগ দিয়েছেন মাঝে কিছুদিন ব্রেক দেওয়ার পরে, এবং আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন তাসনিম জারার পরবর্তীতে পরিচিতি শামীম মুনতাজিদ দিবে। কিন্তু সেখানে যাওয়ার আগে আমি সবার কাছে একটা খোলা প্রশ্ন রাখবো। সেটা হচ্ছে আমাদের যে বর্তমান মহামারী হচ্ছে সেই মহামারীর সময় যে কোনো পেশাজীবী, সেটা হচ্ছে কৃষক বা হচ্ছে আমলা বা হচ্ছে রাজনীতিবিদ, পুলিশ বা যারাই আছেন তারা তো বিভিন্নভাবে বিভিন্ন ভূমিকা রাখছেন। কেউ হচ্ছে খাবারের যোগান দিচ্ছেন, বা কেউ হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখছেন, বা কেউ হচ্ছে অর্থনীতিকে ঠিক রাখছেন। তারপরেও ডাক্তারদেরকে, নার্সদেরকে বা মেডিকেল টেকনোলজিস্ট বা যারাই হাসপাতালে কাজ করেন সেই সকল পেশাজীবীকে আলাদাভাবে রক্ষা করার প্রয়োজনীয়তার কথা সব দেশে বলা হচ্ছে কেন? যে কেউ কথা বলা শুরু করুন। আমি শুরু করলাম কারণ আমি এখানে প্রবাবলি ওয়ান অফ দোজ যারা ডাক্তার না, তা আমি নন ডাক্তার পার্সপেক্টিভ থেকে বলি যে আমার কাছে কেন মনে হয় বেসিক্যালি একটা মহামারী যেহেতু শুরু হয়েছে, এভরিওয়ান হ্যাজ আ রোল টু প্লে হিয়ার। বেসিক্যালি যে বাসায় বসে আছে সেও আসলে সমাজকে প্রোটেক্ট করছে, সে কার্ভটাকে স্লো ডাউন করছে। বাট আমরা তো সারা জীবন লকডাউনে থাকতে পারবো না। উই নিড টু গেট আউট অফ দিস প্যান্ডেমিক, এবং আমরা জিনিসটাকে স্লো ডাউন করতে পারবো। যারা আমাদেরকে এই সমস্যা থেকে বের করে আনতে পারবে, দিজ আর আওয়ার সায়েন্টিস্ট অ্যান্ড ডক্টরস। ফ্র্যাঙ্কলি, একদল ভ্যাকসিন অথবা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি বানাবে, আরেক দল আমাদেরকে ট্রিট করবে। সো আমরা বাসায় থেকে অন্যান্য পেশাজীবী মানুষজন এই স্প্রেডটাকে স্লো ডাউন করছি যাতে করে আমাদের সায়েন্টিস্ট এবং আমাদের ডাক্তাররা বেশি সময় পায়। বাট আলটিমেটলি আমাদেরকে এই যে দুর্যোগ এখান থেকে বের করে আনতে পারবে যে ডাক্তারস এন্ড দ্য সায়েন্টিস্ট, স্পেশালি ডক্টরস যারা আমাদের ফ্রন্ট লাইনে থেকে এখন সেবা দিচ্ছে। তো আমি মনে করি যে ডাক্তারদেরকে প্রোটেক্ট করাটা অনেক 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 ভ্যালুয়েবল। কারণ এখন যদি আমাদের একজন ডাক্তার কমে যায়, সেই একজন ডাক্তার যে 100 জন পেশেন্টকে এই 3 মাসে ট্রিট করতে পারতো, আমরা সেই ভ্যালুয়েবল রিসার্চ পাবো। তো একটা ডাক্তার যদি এখন আক্রান্ত হয়, দ্যাট উইল এন্ড আপ not being treated 100 patients probably or thousands in general. So I think আমরা এটা নিয়ে ডিসকাস করার জন্য আজকে আমাদের বেশ ভালো একজন অতিথির সাথে আছে। আমি একটু ইন্ট্রোডিউস করি তাসনিম জারাকে, যারা আমার খুব ভালো বন্ধু, প্লাস যারাকে পরিচয় দিয়ে শেষ করা যাবে না। যারা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছে, অক্সফোর্ডে মাস্টার্স করছে, যারা ইংল্যান্ডে ডক্টর হিসেবে কাজ শুরু করেছে, অর্থাৎ এনএইচএস এ কর্মরত আছে, এবং যারা এখন থেকে প্রায় 15 মিনিট আগে মাত্র হাসপাতাল থেকে এসেছে কোভিড-19 পেশেন্টদেরকে ট্রিট করে। সো আই থিঙ্ক যারার কাছ থেকে আজকে আমরা সবাই ইংল্যান্ডের ডাক্তাররা কিভাবে কোভিড-19 পেশেন্টকে ট্রিট করছে সেগুলো নিয়ে একটু ইন ডিটেইল জানতে পারবো। এন্ড আই থিঙ্ক আমাদের সবারই আজকে যারার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দর্শকদের মধ্যে যার যত প্রশ্ন থাকবে আপনারা কমেন্টে করতে থাকুন, আমরা সেগুলো পাস করব। সো আমি সবার প্রথম থেকে সুযোগটা নিতে চাই যারার কাছে কিছু প্রশ্ন দিয়ে। নাম্বার 1, আমি খুবই পার্সোনাল লেভেল জিনিসটা জানতে চাই। অ্যাজ এ ডক্টর,
তুমি এখন COVID-19 পেশেন্টদেরকে ট্রিট করছো। How worried are you about yourself? তুমি নিজেকে নিয়ে কতখানি ভয়ে আছো as a doctor? Thank you for very generous introduction, Shamir. ওটা আচ্ছা, so being on the front line for COVID, I think healthcare professionals-দের জন্য রিস্কটা একটু বেশি, যেটা আমরা স্টাডিতে দেখেছি যে healthcare professionals যখন they contract COVID, তখন তাদের probability of needing critical care বেশি থাকে, even if they're young and fit. So সেই জায়গাটা থেকে healthcare professionals-দেরকে তখন আর একটু কেয়ারফুল থাকতে বলা হয়, better PPE, whatever ওসব বলা হয়। But ফ্রন্টলাইনে থেকে যখন you see your patients, at least personally, আমি আমার জন্য খুব একটা চিন্তা করা ওরকম আসে না when you see patients in that condition, এবং যখন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে পেশেন্ট আছে এবং তাদের কাছের মানুষ সাথে নাই, তাদেরকে জানাতে হচ্ছে যে আসলে we have to probably just withdraw তার যে ভেন্টিলেশন আছে বা আর কোনো পয়েন্ট নাই in continuing treatment. So ওই জায়গাগুলো খুবই ট্যাক্সিং থাকে ইমোশনালি, এবং তখন আসলে আর ওরকম নিজের কেমন রিস্ক থাকে ওটা নিয়ে খুব একটা যে চিন্তা করা হয়েছে, I can't really say that আর কি। But এমনিতে overall for healthcare professionals, the risks of contracting when they contract coronavirus, তখন needing critical care is এটা অনেক হাই। আচ্ছা, সেখান থেকে যদি আমি তোমাকে জানতে চাই যে ধরো ইউকেতে, ইংল্যান্ডে এখন হাসপাতালে COVID-19 নিয়ে যতজন ভর্তি হচ্ছে, এর মধ্যে কি পরিমাণ মানুষ আবার সুস্থ হয়ে বাসায় ফেরত যেতে পারছে? So এখন ওইটার আমি epidemiologist না, so I will not be able to give you the correct correct figures for that. But এমনিতেও এখন পর্যন্ত we have এখানে epidemiologist আছেন, so I think it would be better directed to them for that. But in personal experience যাদের হচ্ছে মানে compared to pneumonia or flu, patients are deteriorating quite quickly. এবং আমাদের আগে, আমি এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি, এমার্জেন্সি ডিপার্টমেন্টে আমাদের যেই পরিমাণ রোগীকে হয়তো ভেন্টিলেটর স্টার্ট করতে হতো, সেটা থেকে এখন অনেক খারাপ অবস্থায় রোগী আমাদের কাছে আসছে। বাট এক্সাক্ট ফিগার্স, পার্সেন্টেজেস যেটা আমি দিব ওটা শুধু আমার হাসপাতালের হবে, সো দ্যাট উডন্ট বি রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, এখানে ব্যাপারটা কি এরকম ভাবে আমরা নিতে পারি কিনা যে সাধারণত যাদের অবস্থা খুব খারাপই হয় তারা কিন্তু হসপিটালে যায় আর কি, যাদের সিম্পটম মানে সিভিয়ার তাদেরকে হসপিটালে অ্যাডমিট করা হচ্ছে, সেজন্য তাদের থেকে আউটকামটাও কিন্তু মানে ওখান থেকে ফিরে আসার সংখ্যাটা কম হবে, মানে ওইটা কিন্তু অ্যাকচুয়াল সিনারি না, কারণ হচ্ছে অনেকে তো বাসায় থেকেই ভালো হচ্ছে, কিন্তু যারা হসপিটালে যাচ্ছে তাদের তো অবস্থা আসলে খুব ক্রিটিক্যাল বলেই তারা হসপিটালে অ্যাডমিট হচ্ছে, এবং তাদের মানে ডিজিজ প্রোগ্রেসটা ওখানে গিয়ে আরো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, এবং এই জন্য তাদের থেকে পরিমাণটা কম, মানে রিকভারি পরিমাণটা কম, এরকম কিছু বলা যায় কিনা? সেটা তো অবশ্যই থাকবে, কিন্তু এখানে আই থিংক ইউভ টাচড আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখানে যারা ভর্তি হচ্ছেন, ভর্তির প্রসেসটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, যে এখানে প্রবাবলি দ্যাটস অলসো রেলেভেন্ট টু হাউ দে আর প্রোটেক্টিং দ্য হেলথ কেয়ার ওয়ার্কার্স ইন ইউকে। প্রথমত এইখানে যে পাবলিক হেলথ মেসেজিংটা দেওয়া হয়েছে যে আপনার যদি কাশি থাকে বা জ্বর থাকে, স্টে অ্যাট হোম, আপনার ডাক্তারের কাছে আসার প্রয়োজন নাই। আমি বাংলাদেশে আমার যে কলিগ আছে সিনিয়র জুনিয়র, ওনাদের কাছ থেকে যারা জানতে পারছি, হয়তো অনেকেই আউটডোরে রোগী দেখছেন যারা একদিনের জ্বর বা 3-4 দিনের কাশি নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন, এন্ড উই কান্ট রিয়েলি ব্লেম দেম, কারণ আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে আমরা যদি অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাব, স্বাস্থ্যসেবার শরণাপন্ন হয়ে তারপর ওনারা যা বলবেন সেইভাবে আমরা ওই অ্যাডভাইস অনুযায়ী ফলো করবো। সো দ্যাটস হাউ মোটামুটি আমাদের দেশে that's how it works. কিন্তু এখন we know that these are also করোনার উপসর্গ, তো এই জায়গায় হেলথ কেয়ার প্রফেশনালসদের এক্সপোজার কমানোর জন্য কিছু স্টেপস আই থিঙ্ক আর নেসেসারি। যেমন যারা হয়তো বাসায় থাকতে পারেন জ্বর নিয়ে বা কাশি নিয়ে, যাদের হাসপাতালে পর্যন্ত আসার দরকার নাই, ডাক্তার দেখার দরকার নাই, তাদের কাছে আমাদের একটা মেসেজ যাওয়া দরকার। ইউকেতে যেমন খুব ক্রিসপ একটা মেসেজ ওরা দিচ্ছে, স্টে হোম, প্রোটেক্ট NHS, সেভ লাইভস,
এবং খুব কম্প্যাক্ট লিস্ট দেওয়া হয়েছে, টেম্পারেচার, কফ যদি থাকে আপনারা 7 দিন বাসায় থাকবেন। এবং NHS 111 ওয়েবসাইটে গিয়ে তারা অ্যাডভাইস পাবে, সেলফ আইসোলেশন টিপস যা যা দরকার। এখন এরকম কোন অল্টারনেটিভ না এরকম, অথবা উই হ্যাভ টু কুইকলি ফাইন্ড আ সলিউশন টু দিস প্রবলেম, যেখানে আমাদের ম্যাস পাবলিক বা জেনারেল পাবলিকের জন্য যে তারা জ্বর হলে কি করবে, বা জ্বর, কাশি, করোনার উপসর্গ থাকলে কি তারা ডাক্তারের কাছে যাবেন, কোথায় যাবেন, বা কোন জায়গাটাতে গেলে আসলে তারা উপদেশ পাবেন, তাদের স্বাস্থ্য how will they take care of themselves, ওনাদের হেলথ কিভাবে they can look after themselves, ওই জিনিসটা I think is very important, কারণ as they visit the healthcare facility, সেটা হতে পারে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ঢাকা মেডিকেলের আউটডোর, যখন করোনা উপসর্গ নিয়ে একটা রোগী আসে তখন কিন্তু সে একা নিজে এফেক্টেড হয় সেটা না, আশেপাশে আরো রোগী আছে। আমাদের হাসপাতালগুলো বা স্বাস্থ্য সেবা কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে কিন্তু আলাদা করা হয় না, মানে আইসোলেশন ফ্যাসিলিটি, যে একটা রোগী যখন হাঁচি কাশি নিয়ে আসবে তাকে আলাদা একটা রুমে বা আলাদা একটা কক্ষে রাখা হবে, যাতে তার কাছ থেকে এই যে রোগটাই তার আছে, সেটা ফ্লু হতে পারে, কোভিড হতে পারে, সেটা যদি অন্য কারোর কাছে না যায়। এরকম কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সেই ফ্যাসিলিটি গুলো নাই। আচ্ছা যারা, আমি এক্ষেত্রে একটু ইন্টারাক্ট করে তোমার কাছে জানতে চাবো, সেটা হচ্ছে ইউকেতে তুমি যে হাসপাতালে কাজ করছো সেখানে যখন এরকম কোভিড সাসপেক্টেড পেশেন্ট আসে বা সিভিয়ার সিমটমের পেশেন্ট আসে, ওদেরকে কিভাবে আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় রাখা হয়, এটা যদি আমাদেরকে একটু বলো। শিওর। সো এইখানে আচ্ছা, যারা আসছে না তাদের কথা বাদ দিই, যারা আসছে হাসপাতালে, যাদেরকে 111 বা 999 অ্যাডভাইস করেছে, তারা যখন হাসপাতাল পর্যন্ত আসবে প্রথমেই আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনে একটা আলাদা পডের মতো আছে, মানে আলাদা একটা রুম, যেখানে অন্য মানুষের সাথে সংস্পর্শ নাই, সেটা থেকে বলা যায় 10 মিটার দূরত্ব, চারপাশে 10 মিটার দূরত্বে আর কোনো মানুষ আসবে না, সেখানে একজন একদম ফুল পিপিই বলতে চোখ, নাক, মুখ সবকিছু পরা একজন দাঁড়িয়ে থাকবেন, যিনি রোগীর উপসর্গটা শুনবেন যে কেন তিনি হাসপাতালে আসছেন, সেইটা অ্যাম্বুলেন্সে আসা রোগী হোক বা কেউ, যদি আমরা 2 ধরনের অ্যাডমিশন থাকে বা 2 ধরনের পেশেন্ট থাকে, অ্যাম্বুলেন্স কিছু পেশেন্ট নিয়ে আসে, আর কেউ কেউ হয়তো নিজে থেকে আসেন যে আমার এমার্জেন্সি প্রবলেম হচ্ছে, আমি ডাক্তার দেখাতে চাই। যেই আসুক এই মানুষটাকে বলা হয় ট্রিয়াজ নার্স। তো একজন সিনিয়র নার্স ফুল পিপিই সহ সেই রোগীর অ্যাসেসমেন্ট করবেন। খুব কুইক একটা অ্যাসেসমেন্ট হয় যে কি জন্য তিনি এসেছেন, এবং তার এখন আমরা যেটা ট্রিয়াজ নার্স যেটা খুব জোর দিয়ে করেন যে তার করোনার কোনো উপসর্গ আছে কিনা, সেটা টেম্পারেচার হতে পারে, সেটা কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। আপাতত আমরা যেই রকম যেই সিমটমস গুলি জানি, দোজ ক্যান সাজেস্ট করোনা, দে আর নট কনফার্মড কোভিড পেশেন্টস। If there is any symptom that suggests this patient might have COVID, তখনই সাথে সাথে একটা আলাদা এরিয়াতে তাদেরকে পাঠানো হয়। আলাদা এরিয়া বলতে এখন আমাদের ওয়ার্ড গুলো, এমার্জেন্সি ডিপার্টমেন্ট গুলো 2 ভাগে ভাগ হয়ে গেছে। আমার হাসপাতালে হট এরিয়া বলা হয়, কোল্ড এরিয়া বলা হয়। কোল্ড এরিয়া হচ্ছে যেই রোগীগুলোর এই স্ক্রিনিং এর পরেও কোনো করোনা সিমটমস আমরা পাইনি, তাদেরকে কোল্ড এরিয়াতে রাখা হয়। আর যাদের সাসপেক্টেড কোভিড অথবা পসিবল কোভিড, নট সাসপেক্টেড না হলো কিন্তু হতে পারে, হয়তো পেট ব্যথা নিয়ে আসছে কিন্তু তার জ্বর আছে, তখনও তাকে আমরা কোল্ড এরিয়াতে দেওয়া হবে না, সে হট এরিয়াতে আসবে। এবং হট এরিয়াতেও সেই পেশেন্ট আইসোলেটেড থাকে, অর্থাৎ ওই রোগীর কাছ থেকে অন্য রোগী দূরে অবস্থান করে, সেই রোগীর কাছ থেকে তার ভাইরাস বা ব্যাকটেরিয়া যাই আছে সেটা যাতে অন্য রোগীর ক্ষেত্রে ট্রান্সমিটেড না হয়, সেই ধরনের ব্যবস্থা সবগুলো হট এরিয়াতে রাখা হয়। সো এই ট্রিয়াজ সিস্টেমটা, যেখানে রোগী আসার সাথে সাথে আমরা ভাগ করে দেই যে তোমার করোনা সিমটম কি লাইকলি করোনা, আর ইউ, যদি কিছু আমাদের এখন পজিটিভ কনফার্ম কেসেসও আসতেছে, যেহেতু আমাদের টেস্টিং এখন হ্যাজ বিন র্যাম্পড আপ, সো উই গেট পজিটিভ পেশেন্টস এজ ওয়েল, যারা হয়তো 3 দিন আগে জানে দে আর কনফার্ম পজিটিভ, সো দে গো টু হট, যারা সাসপেক্টেড দে গো টু হট এরিয়াস। আর যাদের হয়তো অন্য কিছু আছে, হয়তো মাইগ্রেনের প্রবলেম আছে, মেবি ওর ইভেন আই হ্যাভ ট্রিটেড পেশেন্টস যার হচ্ছে পা ভাঙা পেশেন্ট, কিন্তু তার 3 দিন আগে থেকে কাশিও আছে, সেই রোগীগুলোকেও আমরা হট এরিয়া অর্থাৎ আলাদা করে ফেলি একদম শুরুতেই, যাতে
এখানে শুধুমাত্র যে রোগীটা প্রোটেক্টেড থাকে বা যেই ডাক্তার দেখছে রোগীটাকে সে প্রোটেক্টেড থাকে এরকম না, তার আশেপাশে সংস্পর্শে যে রোগীরা আসবে তারা প্রোটেক্টেড থাকে। যেই নার্স ডক্টর আসে, আমি আগে থেকেই জানি যাওয়ার আগে যে এই পেশেন্টের করোনা উপসর্গ আছে এবং আমার সেই রকম পিপি ওই এরিয়ার জন্য নির্ধারিত আচ্ছা, সব। তাহলে সেই প্রসঙ্গে তোমার যদি একটা প্রশ্ন করি আমি, মানে তোমার পার্সোনাল ফিলিং কি এই ব্যাপারে, যে এখানে যে উদ্যোগগুলো আছে, মানে তুমি কি নিজেকে প্রোটেক্টেড ফিল করো? মানে হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ইট? So like I said, I mean কোনো measures বা কোনোটাই হচ্ছে 100% গ্যারান্টি দিবে না যে I won't contract COVID. So there's always a small chance that I will, but so far যেসব measures, যেসব মানে what I think I have felt confident about this is the transparency from মোটামুটি টপ থেকে পাবলিক হেলথ ইংল্যান্ড থেকে আমার হসপিটাল অথরিটি সবাই they have been incredibly transparent about what measures they're putting in to protect me from মানে এই প্যান্ডেমিকটাতে। প্রতিদিন আমাদের ডেইলি ব্রিফিং পাঠানো হয় যে নতুন নতুন কি আপডেটস আসছে, নতুন নতুন কি চেঞ্জেস আসছে, আমাদের পিপি গাইডলাইন মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে, সেটা সেই সব আপডেটস, কনফারেন্সেস, ভিডিওস, টিচিং ম্যাটেরিয়াল, মানে বিভিন্নভাবে ওরা আমাদেরকে they're trying to protect us from this এবং they're also listening to us. So যখন আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে ওটা নাই, I immediately এখানে বলে ইনসিডেন্ট ফর্ম, so I can raise that quickly এবং আমার কনসালটেন্টদের সাথে আলাদা মানে এখন they have tried to fast track everything so that যেখানে কনসার্ন থাকে we can quickly raise and resolve that. And also এইখানে যখন আমার যদি মনে হয় I feel unsafe, I can tell them that I don't want to go near without this or that. So I have that liberty. Obviously, we have been trained to save lives. We have been trained to see patients. আচ্ছা, তো ওইখানে এটা বোধহয় আমাদের দেশের সাথে সম্পর্কিত হবে, ওই কারণে আমি একটু প্রশ্ন করে নেই স্বামীর কাছে যাওয়ার আগে। সেটা হচ্ছে, তার মানে তুমি যদি না বলো যে আমি এটা করতে চাই না, তখন কি হবে? এটা একটু যদি ডেসক্রাইব করো, যে আমি এখন আর সেবা দিতে চাই না। আচ্ছা, সো আমাদের এখানে সবসময় শিক্ষা হচ্ছে যে ইভেন্ট সিমুলেশনস বা যখনই যাই করা হয়, কোন একটা রোগী দেখার আগে সবসময় প্রথম প্রশ্ন মাথায় যেটা থাকবে, ইজ ইট সেফ টু অ্যাপ্রোচ? এই রোগী দেখার ক্ষেত্রে আমি নিরাপদে থাকবো কিনা। If it is not safe to approach, তখন আমাদের ওখানে আর no one can force us to see that patient. Suppose আমি একটু আগে যখন কথা হচ্ছিল বলছিলাম যে রিসাসিটেশন রুম যেখানে হয়তো পেশেন্টকে টিউব করা হচ্ছে, অর্থাৎ ওখানে এটাকে বলে অ্যারোসল জেনারেটিং প্রসিজার, অর্থাৎ অনেক ভাইরাস পার্টিকেলস সেই পেশেন্ট থেকে যাবে, তখন ওইটার গাইডলাইন হচ্ছে একদম ফুল পিপিই, সবকিছু কভার থাকবে। যদি আমার ওখানে যেতে হয় and I don't have full PPE in the unlikely circumstance যে ওখানে নাই, তখন I can say no, and ওটা আমাদের গাইডলাইনে আছে, if you don't get PPE you don't have to go near that patient. So they will not force us, and if I feel that I am not getting adequate PPE, I can obviously say no, I can't approach that patient. তার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যারা আমাদেরকে যে ট্রিয়াজের যে গাইডলাইন বা যে সিস্টেমটা বলেছে ইউকেতে, সিমিলার ধরনের সিস্টেম কিন্তু বাংলাদেশেও আছে। কয়েকদিন আগে আমাদের সাথে রাব্বি ভাই জয়েন করেছিলেন এবং রাব্বি ভাইরা বলেছেন যে বাংলাদেশের এখন বিভিন্ন হসপিটালে কিন্তু আলাদা করে ফিভার ক্লিনিক করা হয়েছে। সো বাংলাদেশও সেই ধরনের সিস্টেমগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। হয়তো কিছু গ্যাপ আছে এবং সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করা যেতে পারে, বাট বাংলাদেশও সেই ধরনের একটা সিস্টেম ক্রিয়েট করা হয়েছে। বাট এখানে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে ডাক্তারদের পিপিই যে শর্টেজটা, সেটা সবচেয়ে বড় প্রবলেম। এটার সাথে আরেকটা প্রবলেম হচ্ছে এক্সিস্টিং যে পিপিই যেগুলো আছে সেগুলোর কোয়ালিটি কতটুকু বা সেগুলো আসলে কতটুকু প্রোটেক্টিভ একজন ডাক্তারকে সেই ইনফেকশন থেকে সেভ করার, এইটার ব্যাপারে আমরা আসলে কেউই অবগত না। এটা আরেকটা বড় ইস্যু আমার কাছে যেটা মনে হয়। সো বাংলাদেশও ট্রাই করছে সিমিলার সিস্টেম ইমপ্লিমেন্ট করতে, বাট সেই সিস্টেমের কিছু জায়গায় কিছু লুপ হোল আছে। সো উই নিড টু ইমপ্রুভ দোজ লুপ হোলস সো দ্যাট পুরো সিস্টেমটাকে এয়ার টাইট করা পসিবল। আমার যার কাছে একটা প্রশ্ন ছিল, বিকজ এটা আমার কাছে একটা বড় কনসার্ন হতো। ধরো আই নো ডক্টরস আর ভেরি মোটিভেটেড টু সেভ লাইফ, বাট এখানে একটা বড় সমস্যা হচ্ছে তোমার যারা ফ্যামিলি মেম্বার, কারণ তুমি বাসায় আসতেছো এবং ইউ আর পুটিং আ লট অফ ইউর ফ্যামিলি মেম্বার যারা এইখান থেকে কন্টামিনেটেড হতে পারে। সো হোয়াট আর দ্য মেজার যারা তোমার হাসপাতালে নেওয়া হয়েছে টু সেভ ইউর ফ্যামিলি মেম্বার? তোমার ফ্যামিলি মেম্বারদেরকে কি ধরনের প্রোটেকশন দেওয়া হচ্ছে? আচ্ছা,
জাস্ট এটার আগে জাস্ট টু বিল্ড আপন শাওন ভাইস পয়েন্ট, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড সাইন যে বাংলাদেশে আইসোলেশন অ্যান্ড ট্রিয়াজটা ইমপ্রুভ করা হচ্ছে। জাস্ট সো উই ক্যান ডিসকাস ইট লেটার, যে পিপি এর কথা যেটা ভাইয়া বলছেন, যখন ট্রিয়াজ হয়ে যাবে তখন কিন্তু মানে বাংলাদেশে আই ডোন্ট রিয়েলি নো যে পিপি এর গাইডেন্স কোনো গাইডলাইন্স আছে কিনা, যে কারণ ডিফারেন্ট লেভেলে কিন্তু ডিফারেন্ট লেভেলের পিপি লাগে। সো যখন যদি ট্রিয়াজ হয়ে যায় তখন কিন্তু যে শর্টেজটা আছে উই ক্যান অলসো ওয়ার্ক অ্যারাউন্ড দ্যাট, কারণ আইসিইউতে যারা কাজ করবে তাদের একরকম পিপি লাগবে, আবার যারা মেবি জাস্ট একদম রিসিভ করছে নর্মাল ওয়ার্ডে তাদের আরেক ধরনের পিপি লাগবে। আমি আমার কিছু কলিগের সাথে কথা বলেছিলাম, দে weren't able to give me any guideline যে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এক্স্যাক্টলি, রেশনাল ইউজ অফ পিপিই এটা নিয়ে কিন্তু WHO এর একটা গাইডলাইন আছে। আমি ঠিক এক্স্যাক্টলি আমিও শিওর না বাংলাদেশে এক্স্যাক্টলি কতটুকু মেইনটেইন করা হচ্ছে সেটা। না, আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু এটা একটা নীতিমালা অলরেডি আমি দেখেছি। আমি এখন লিঙ্কটা আমার কাছে নাই, কিন্তু আমি দেখেছি যে কোন লেভেলে কি ধরনের স্বাস্থ্যকর্মীদের কেমন পিপি থাকা দরকার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটা আদৌ ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা বা ওভাবে কাজটা হচ্ছে কিনা। আর ট্রায়াজের যে কথা বলছো, সেটা ট্রিয়াজের কথাটা হ্যাঁ, বিএসএমএম তো হয়তো ফিভার ক্লিনিক হয়েছে বা ওখানে চেষ্টা হচ্ছে, কিন্তু আমাদের হাসপাতাল তো উপজেলা লেভেলেও আছে, এবং মানুষ তো এখন উপজেলা লেভেলে সেখানেও তো তারা যাচ্ছে, পেশেন্টরা যাচ্ছে, এবং হসপিটাল গুলোতে সবগুলো হসপিটালে কিন্তু পুরোপুরি এটা চালু করা সম্ভব হয়নি এখন। আর পিপির কোয়ালিটি নিয়েও আমি বলতে চাই, পিপির কোয়ালিটি নিয়ে আমি রিসেন্ট কিছু পোস্ট দেখেছি, অনেকে ছবি পর্যন্ত দিয়েছে যে তাদেরকে যে পিপি সাপ্লাই করা হয়েছে সেইটার কোয়ালিটি, এবং আলটিমেটলি এটা সার্ভ করবে না, এটা পারপাস সার্ভ করবে না। দেখতে একটা পিপির মতো মনে হচ্ছে, কিন্তু এটা আদৌ তাদেরকে প্রোটেক্ট করবে না, এরকম অবস্থা কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি। এখন আজকে আমাদের একজন ডাক্তার স্যার মারা গেলেন, আমরা সবাই জানি, ডাক্তার মুইন, এবং উনি ওনার ইনবক্সে উনি যে বিভিন্ন জনকে লিখছিলেন যে আমাদেরকে যে পিপি দেওয়া হয়েছে আমরা জুনিয়রদেরকে দিয়েছি, আমি পিপি ছাড়া কাজ করছি, কারণ আমি মনে করি জুনিয়ররা বেশি এক্সপোজড হচ্ছে, তাদেরকে আমি পিপি দিয়েছি। এবং উনি কিন্তু ইনফেক্টেড হয়েছেন পেশেন্ট দেখতে গিয়ে, হসপিটালও দেখছি, এবং উনি ওনার চেম্বারও বন্ধ করেননি। যে চেম্বার বন্ধ করা নিয়ে অনেক কথা হচ্ছিল বাংলাদেশে, যে ডাক্তাররা দেখছে না, রোগী দেখছে না প্রাইভেট চেম্বারে, উনি ওনার চেম্বারেও পেশেন্ট দেখছিলেন, এবং উনি হসপিটালে তো উনি সার্ভ করছিলেন। এবং উনি যখন ইনফেক্টেড হলেন, আমরা জানি যে কিভাবে ওনাকে ঢাকায় আনা হলো, এবং এগুলি নিয়ে অলরেডি অনেক কিছু বলা হচ্ছে। এবং উনি পিপি নিয়ে কিন্তু একটা কনসার্ন তুলেছিলেন যে আমি পিপি ছাড়া কাজ করছি, হ্যাঁ, কিন্তু মানবিক কারণেই উনি ওই যে যেটা যারা বললো যে অনেক সময় পেশেন্ট সামনে থাকলে তখন নিজের সেফটির কথা মনে থাকে না, তখন পেশেন্ট সেটার সাথে তাহলে অ্যাড করি, দর্শকদেরকে আবার একটু মনে করিয়ে দেই, যারা হয়তো আমাদের এক্সপেক্ট করছিলেন যে আজকের টপিকটা ছিল হচ্ছে, প্রথম সিদ্ধান্ত ছিল যে আজকে আলোচনা করা হবে যে কোভিড-19 এর উপসর্গ সমূহ এবং সেই রোগীদেরকে কিভাবে হাসপাতালে সেবা দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আমাদের বিশেষ একজন আলোচক, যিনি বাংলাদেশে ডাক্তার হিসেবে কাজ করছেন, তিনি আজকে হচ্ছে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা এই টপিক পরিবর্তন করি, এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে স্বাস্থ্যসেবীদের নিজেদেরকে রক্ষা করার প্রয়োজন কতটুকু, তাদের প্রোটেকশনের প্রয়োজন কতটুকু, এবং তারা কিভাবে নিজেদেরকে সেই প্রোটেকশনটা করবেন। আবার কোচি ভাইয়ের কাছে ফিরে যাবো। আচ্ছা, ঠিক আছে। আমার এক কলিগ, উনি সলিমুল্লাহ মেডিকেল কলেজে ওখানে উনি সার্ভ করছেন, উনি মেডিসিন বিশেষজ্ঞ। উনি লিখেছেন দ্য অ্যাপ্রোচ ফর ফিভার ক্লিনিক ইজ নট, সুমন বণিক, সুমন আমার ব্যাচমেট, তো উনি লিখেছেন যে দ্য অ্যাপ্রোচ ফর ফিভার ক্লিনিক নট সিমিলার দ্য ট্রায়াল সিস্টেম দ্যাট ডক্টর যারা সেই। ইয়েস, আমাদের ফিভার ক্লিনিকে আমরা কি করছি যে ওই শুরুতে আপনার জ্বর কাশি আছে, আপনি চলে যান, ওখানে ডাক্তাররা জ্বর কাশি ট্রিটমেন্ট দিচ্ছে, ওই কাউন্টারে পেশেন্টকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা আলাদা। এটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট কেস, যে আমি পেশেন্টকে কিন্তু ভর্তি নিচ্ছি, যেটা যারা বলছে যে আমার এখানে হট জোন আছে, কোল্ড জোন আছে, হ্যাঁ আমি এখানে ভর্তি নিচ্ছি, কিন্তু ওখানে এটা ভর্তি নেই, এটা আউটডোর পেশেন্ট দেখার মতো ফিভার ক্লিনিকে। এবং আমরা কিন্তু ওই আউটডোর পেশেন্টের মধ্যে ধরো আমি ধরে নিচ্ছি যে 30% হয়তো কোভিড এর আসলে সিমটম আছে, বাকি 70% কোভিড না, তাদেরকে আমরা বাসায় চলে যেতে বলবো। কিন্তু যাদের আছে তাদের ভিতরে যদি 10%-এরও কোভিড থাকে, ওই ক্লিনিকের মধ্যে তাদেরকেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করে, কারণ আমাদের দেশে মানুষকে তো সব জিনিস বুঝিয়ে মেইনটেইন করাটা অনেকটা কঠিন, আমাদের এখানকার মতো না সিস্টেমটা। তো দেখা যায় যে ওই ফিভার ক্লিনিকও কিন্তু একটা সোর্স, যে এখান থেকে যারা আসলে কোভিডে আক্রান্ত ছিলেন না, তারাও ওই ক্লিনিকে যাওয়ার কারণে তারা কিন্তু ইনফেক্টেড হয়ে যেতে পারে।
ঠিক আছে? সুতরাং আমাদের অ্যাপ্রোচটা এরকম হওয়া উচিত যে মানুষকে কোনোভাবে এটা বোঝানো যায় কিনা যে দেখেন আপনার জ্বর কাশি থাকলে আপনি হসপিটালে যাবেন না, আপনি এই নাম্বারগুলোতে ফোন দিয়ে, এবং এটা বলে লাভ নেই, ফোন দিয়ে এটা বললেও এখন অনেকে বলতেছে আমি তো ফোন দিয়ে পাচ্ছি না, আমি তো ডাক্তার পাচ্ছি না, আমি তো ফোন দিয়ে পাচ্ছি না। সুতরাং আগে ওই ব্যবস্থাটা করতে হবে যাতে ফোন দিলেই পাওয়া যায়। তাহলে সেই সেন্ট্রাল সিস্টেমটা আমরা যদি তৈরি করতে পারি যে ফোন দিয়েই তাদেরকে পাওয়া যাচ্ছে, এবং তারপরে আমরা বলতে হবে যে দেখেন আপনি ফোন দিলেই আপনি কিন্তু আপনার লক্ষণগুলো আপনি শেয়ার করতে পারছেন, তখন আপনি যাবেন না। আপনি কেন যাবেন না? কারণ গেলে আপনি যদি আক্রান্ত না হয়ে থাকেন আপনি কিন্তু রোগ নিয়ে আসবেন। সুতরাং আপনার রক্ষার্থের স্বার্থে আপনি হসপিটালে যাবেন না, আপনি বাসায় ট্রিটমেন্টের চেষ্টা করবেন। এই লক্ষণ থাকলে বা এই অবস্থায় আপনি পৌঁছালে তখন আপনি হসপিটালে যান। ঠিক আছে? এভাবে আমরা এটা যদি তাদেরকে কার্টুন দিয়ে হোক বা ভালো একটা বক্তৃতা দিয়ে হোক, কমেডি দিয়ে হোক, কিভাবে হোক আমি জানি না, কিন্তু তাদের কাছে এটা পৌঁছাতে হবে এভাবে যে আপনি হসপিটালে যাবেন না কেন? কেন বুঝছি ভাই, যাবেন? আমি মনে হয় জানি যে কিভাবে আসলে সম্ভব, মানে আমার একটা আইডিয়া যেটা হ্যাঁ, সেটা হচ্ছে, যারা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে সেটা হচ্ছে সিস্টেমের প্রতি তার ট্রাস্ট। সো আমাদের যে সিস্টেমটা, হ্যাঁ অবশ্যই আপনার ইংল্যান্ডের যেই এনএইচএস এর যে সিস্টেম সেটার সাথে বাংলাদেশের সিস্টেমের অনেক গ্যাপ থাকবে, আমাদের অনেক স্বল্পতা আছে, আমাদের পপুলেশনের সংখ্যা অনেক বেশি, আমাদের হয়তো শিক্ষিত পপুলেশনের সংখ্যা অনেক কম। সো এই সবগুলো জিনিস মানে আলাদা করে যদি আমি দেখি, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে অরিজিনাল যে সিস্টেমটা আছে, যে মেসেজগুলো দেয়া হচ্ছে মানুষজনকে, তার প্রতি আস্থা। যে হ্যাঁ, আমাকে জ্বর এসেছে, আমাকে হচ্ছে ফোন দিতে হবে এই নাম্বারগুলোতে, আমি হয়তো এখন পাচ্ছি না, আমি আবার কিছুক্ষণ পরে ট্রাই করি, বা আমি হয়তো কিছুক্ষণ সময় দেরি হবে। এনএইচএস এ কিন্তু আপনার চিকিৎসা সেবা পেতে কিন্তু অনেক দেরি হয়, এটা আমাদের দেশের মানুষজন কিন্তু জানে না। আমি নিজেও ইউকে তে ছিলাম, আমার মেয়ের একটা অপারেশনের জন্য আমাকে ৮ মাস অপেক্ষা করতে হয়েছে, যেটা বাংলাদেশে আসলে খুব অকল্পনীয় আর কি, যে বাংলাদেশে সেক্ষেত্রে মানে অনেকে অনেক বড় পদক্ষেপ নিয়ে ফেলবে সেই ক্ষেত্রে। সো একটা সিস্টেম যখন স্মুথলি রান করতে হয়, সেই সিস্টেমের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সিস্টেমের প্রতি ট্রাস্ট। সেটা পেশেন্টদের পক্ষ থেকে ট্রাস্টের দরকার, যারা কিন্তু সেটা বলছিল যে একজন চিকিৎসক হিসেবে সে নিজেও কিন্তু সে জানে যে প্রতিদিন সে যে রোগী দেখতে যাচ্ছে সেখানে তার সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বাট তারপরও সে কিন্তু তার যে সিস্টেম এবং যে পাবলিক হেলথ ইংল্যান্ড বা এনএইচএস এর উপর থেকে টপ লেভেল থেকে যেই ইনফরমেশন গুলো আসছে প্রতিদিন, সেগুলোর প্রতি কিন্তু তার একটা বিশ্বাস আছে। তো সেই বিশ্বাসটা যদি আমাদের মানুষের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়, আমার মনে হয় যে আমাদের জন্য আরো বেশি ভালো হবে। সাউন্ড ভাইয়ের পয়েন্ট থেকে আমি যারা তোকে একটা প্রশ্ন করেছিলাম অনেকক্ষণ আগে, আচ্ছা যে হ্যাঁ। হাউ আর ইউ প্রোটেক্টিং ইউর ফ্যামিলি মেম্বার্স? আচ্ছা, এই ক্ষেত্রে আমার হাসপাতাল থেকে কিছু স্টেপস আছে, আমার নিজস্ব কিছু steps that I take to protect যার সাথে আমি বাসায় থাকি। সো প্রথমেই হচ্ছে, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে, ইভেন ইংল্যান্ডের মানুষজন বলছে যে ফ্রন্টলাইন স্টাফের হাউসহোল্ড মেম্বার্সকে টেস্ট করা। সো I am taking the risk, but my trust is also giving me the assurance যে যদি আমার হাউসহোল্ড মেম্বার কেউ starts showing symptoms, সে টেম্পারেচার হোক বা কফ হোক, তাকে টেস্ট করা হবে, এবং টেস্ট করার পরে we can understand whether it's COVID or not, and obviously তারপরে যদি if it gets worse I will have access to healthcare. আর তাছাড়াও অন্যান্যভাবে so that I don't bring the disease home, সেই জন্য different steps already are in place in terms of যে আমরা when I go to work I always wear, I cannot wear scrubs to the hospital, so আমি নরমাল কাপড়ে যাই, ওখানে গিয়ে এক সেট কাপড় পরি। আসার আগেই আমাদের এখন, আগেও ছিল বাট এখন আরো অনেক এক্সপ্যান্ড করা হয়েছে, যে শিফট শেষ করার পরে people can take a shower, এবং যেই কাপড়টা আমি পরে বের হব ওখান থেকে সেইটা I can put it to laundry in the hospital, আলাদা একটা ব্যাগ, যেটা I don't have to, যেই কাপড়টা আমি পরেছিলাম বা যেটা আমি পরেও বের হব সেটা আমার আর ধরতে হবে না, I just put it in a bag and I put it in the washing machine, যেটা ওই ব্যাগটা ডিসলভ হয়ে যাবে at 40 degrees, এবং এখানে এখন laundry service ও free, so they are trying to put in different steps so that it becomes easy for us যাতে we don't bring that disease back home. আর যদি এরকমও হয় যে আমরা আমাদের হাউসহোল্ড মেম্বার ইনফেক্টেড and we don't want to carry disease home, আলাদা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করছে যেখানে I can stay so that
আমার বাসায় যদি ভালনারেবল কেউ থাকে, আমার মা বাবা থাকতে পারে যাদের হার্ট কন্ডিশন বা আন্ডারলাইং ডিজিজেস আছে, সো দ্যাট আই ডোন্ট গো দেয়ার, সো দে আর অ্যারেঞ্জিং সেপারেট অ্যাকোমোডেশন, যাদের লাগবে দে ক্যান রিচ আউট অ্যান্ড হ্যাভ দ্যাট। ওকে, আমি না ধারা মনে হয় আরেকটু পয়েন্ট ছিল, একটু বলো। হ্যাঁ, ওটা শেষ করো, যারা বলো। হ্যাঁ, এইটা নিয়ে না, আই থিঙ্ক কোচি ভাই আর শাওন ভাই যেটা বলছেন, আই থিঙ্ক দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন বলছি যে ডাক্তারদেরকে সুরক্ষা করা লাগবে, ডাক্তারদেরকে প্রোটেক্ট করা লাগবে, আই থিঙ্ক এখানে একটা অলরেডি তো দেশে কিছু মানুষের মনে ডাক্তারদের প্রতি একটা বিরূপ মনোভাব আসছে। তো যখন আমরা বলছি ডাক্তারদেরকে প্রোটেক্ট করা লাগবে, ইট ক্যান ক্রিয়েট আ মিসআন্ডারস্ট্যান্ডিং যে ইটস আস ভার্সেস দ্যাম, যেটা মঞ্জুলুর ভাই একদম প্রথমে শুরু করেছেন বলা, যে কেন ডাক্তারদের দরকার। আই থিঙ্ক ইফ আই গো ব্যাক টু দ্যাট অরিজিনাল কোয়েশ্চেন, আমাদের এই জিনিসটা হয়তো একটু রিফ্রেম করা প্রয়োজন। ডাক্তারদেরকে আমরা শুধুমাত্র প্রোটেক্ট করব, কিন্তু ডাক্তারদের প্রোটেক্ট করার জন্য না। উই হ্যাভ টু প্রোটেক্ট দ্য ডক্টরস টু প্রোটেক্ট আওয়ারসেলভস। কিছু পয়েন্ট অলরেডি চলে আসছে, শাওন ভাই বলেছেন, কোচি ভাই বলেছেন, যে কারণ আজকে যে মঈন স্যার মারা গেলেন উনি আনফরচুনেটলি, কিন্তু ওনার একজন ডাক্তার যখন ইনফেক্টেড হয় বা মারা যায়, সে কিন্তু মানে ইটস নট জাস্ট দ্য লস যে তার এক্সপার্টিজ, অবভিয়াসলি উইভ লস্ট, বাট একটা ডাক্তার যখন ইনফেক্টেড হয়, দে উইল মানে সেই মানুষটা কিন্তু আরো অনেক রোগী তার কলিগদেরকে ইনফেক্ট করার পোটেনশিয়াল থাকে। অর্থাৎ আমি যখন আমরা বাংলাদেশ এখন লকডাউনে, সো উই আর ট্রাইং টু রিডিউস দ্য স্প্রেড, বাট হাসপাতালগুলোতে যদি ডাক্তাররা প্রোটেক্টেড না থাকে, তখন ডাক্তার যখন ইনফেক্টেড হবে, তখন সে তার রোগী 20টা 50টা রোগী জেনারেলি যে কোনো সরকারি হাসপাতালে, ইভেন দ্য মোস্ট জুনিয়র ডক্টর সিজ 20 থেকে 30টা রোগী, ওই 20 থেকে 30টা রোগীতে ছড়াচ্ছে। এবং উই অলরেডি নো যে যাদের আন্ডারলাইং কন্ডিশন থাকে, ডায়াবেটিস থাকুক, কিডনির রোগ থাকুক, ফুসফুসের রোগ থাকুক, তাদের জন্য কিন্তু কোভিড-19 রোগটা আরো সিভিয়ার ফর্মে হয়, তাদের জন্য কমপ্লিকেশনস এর ঝুঁকি বেশি এবং ডেথের ঝুঁকি বেশি। সো লজিক্যালি যে ডাক্তাররা যে রোগীদেরকে দেখবেন, মোস্ট লাইকলি তাদের আন্ডারলাইং কন্ডিশনস থাকবে, মোস্ট লাইকলি হয়তো কারো লিভারের রোগ, কারো কিডনির রোগ, কারো ফুসফুসের রোগ থাকবে। সো ডাক্তাররা যে পেশেন্টগুলিকে ইনফেক্ট করবে, দে আর মোস্ট লাইকলি টু বি ইন দ্য ভালনারেবল গ্রুপ, এবং তাদের জন্য হয়তো ঝুঁকি এবং মৃত্যুর ঝুঁকিও বেশি থাকবে। তো এটা শুধুমাত্র যে ডাক্তাররা ইনফেক্টেড হবে সেই জন্য ডাক্তারদের প্রোটেকশন প্রয়োজন, that cannot be the message. I think we have to reframe the message, because it is a protective measure for the general public. এবং চেম্বার গুলিও যখন রোগী যখন করোনার উপসর্গ নিয়ে আসবে, সে শুধু ডাক্তারকে ইনফেক্ট করবে না, আশেপাশে যে রোগীরা আছেন তারাও ইনফেক্টেড হবেন, তারা আবার বাড়ি গিয়ে সেটা ছড়াবে। সো আবার এটা গেল পয়েন্টের সাথে আমি একটু অ্যাড করে নেই, সেটা হচ্ছে ইউকে গভর্নমেন্ট, মানে ইউকে প্রাইম মিনিস্টার। আমি হচ্ছে বর্তমান যে প্রাইম মিনিস্টার আছে তাদের অনেকের হচ্ছে এখানের অনেকেই হয়তো তার ফ্যান না, কিন্তু তারপরেও তার কয়েকটা কথা হচ্ছে এই সময় খুবই ইম্পর্টেন্ট ছিল। সে যেটা বলছিল গত পরের ভাষণে, সেটা হচ্ছে আমরা আমাদের যে হেলথ কেয়ার ওয়ার্কার আছে তাদের চতুর্দিকে একটা মানব ব্যূহ তৈরি করব, যাতে তারা হচ্ছে আমাদেরকে রক্ষা করতে পারে। কারণ ডাক্তাররা একটা যে বর্তমান করোনা ভাইরাসের বিরুদ্ধে যে যুদ্ধ, সেখানে ডাক্তার নার্সরা হচ্ছে যুদ্ধটা করছে, তাই না? তারা হচ্ছে সামনের সারির যোদ্ধা। আর আমাদের অন্যদের কাজ কি? তাদেরকে সেই রসদ যোগানো, তাদেরকে সেই ঢাল তলোয়ার এগুলো তাদের হাতে তুলে দেওয়া। সামনের সারির সব সৈন্য যদি মারা যায়, তাহলে সেখানে যত কৃষক থাকুক, যত হচ্ছে রাজনীতিবিদ থাকুক বা রাজা থাকুক, রানী থাকুক, সেই যুদ্ধে কিন্তু জেতা সম্ভব না, কারণ যোদ্ধারা তো যুদ্ধ করবে, তাই না? তাদেরকে তার মানে ঢাল তলোয়ার দেওয়া থেকে শুরু করে তাদেরকে প্রস্তুত রাখার দায়িত্ব হচ্ছে অন্য সবার। তার মানে সমাজের সবাইকে রিপারপাস করতে হবে। সমাজের অন্য সবাই সব কাজ বাদ দিয়ে আসলে যুদ্ধের সময় যেটা করে সৈন্যদেরকে রক্ষা করে, সেই একই অবস্থা অন্যান্য দেশরা সেটা করছে এখন, যে সবাই বলতেছে আমাদের সমাজের সবার দায়িত্ব ডাক্তারদেরকে রক্ষা করা, কারণ ডাক্তাররা আমাদেরকে রক্ষা করবে। এই মেসেজটা হচ্ছে এইরকম, তাই না? আচ্ছা, আমি একটু বলতে চাই, আমাদের কথা শুনে আমার বন্ধু সুমন সে রিপ্লাই করেছে যে N95 মাস্ক যেটা দরকার কোভিড ডেডিকেটেড হসপিটালও সেটা প্রপারলি দেওয়া হচ্ছে না, নাই সেটা। তারপরে আরেকজন আব্দুল রফি, উনি RMCH এ আছেন, উনি আসলে অ্যাড্রেস করেছেন শাওনকে এবং আনিসুল করিমকে, এবং সে তার এক্সপেরিয়েন্স শেয়ার করছে যে এখন পর্যন্ত সেখানে কোনো ফিভার ক্লিনিক, ইভেন কোনো ট্রেয়াজ, এগুলি কিছুই নাই। ইভেন
বিভিন্ন ডিপার্টমেন্টে, সার্জারি, গাইনি এবং অন্যান্য ডিপার্টমেন্টে তাদের যেই সিমটমই থাকুক না কেন, পেশেন্ট কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে এবং তাদের প্রপার সেই প্রোটেক্টিভ মেজারও নাই। সুতরাং সিচুয়েশন সামনে আরো খারাপ হতে যাচ্ছে, যেটা অলরেডি শুরু হয়েছে। এবং আমি এই সাথে আরেকটু যারাকে বলতে চাই যে তুমি হয়তো বাসায় যাচ্ছ, মানে সবকিছু তোমার জন্য যে মেজার আছে সেগুলি নিয়ে তুমি বাসায় যাচ্ছ, বাট তুমি তো শিওর না আসলে যে তুমি যে আজকে যে পেশেন্ট দেখেছো তুমি আদৌ ইনফেক্টেড কিনা বা তুমি অ্যাসিমটোমেটিক কিনা এবং তুমি আসলে ডিজিজটা স্প্রেড করছো কিনা। সুতরাং তোমার কি আসলে বাসায় যাওয়া উচিত, নাকি আসলে এটা বেটার যে একটা আইসোলেটেড কোথাও তোমাদের যেটা থাকা উচিত, মানে বা তোমাদের কত ফ্রিকোয়েন্টলি টেস্ট করা হচ্ছে, এটাও কি? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া যেতে পারে। নিউ ইয়র্কে আমি পড়ছিলাম, অনেক নার্সদের জন্য ওরা আলাদা করে হোটেল ডেডিকেট করেছে, যেখানে নার্সরা হোটেলে মানে কাজ শেষ করে হোটেলে চলে যায়, পরের দিন আবার হোটেল থেকে আসে। বাংলাদেশেও এটা হয়েছে। বাংলাদেশে যে গতকালকে আমি দেখলাম যে এটা অলরেডি বেশ কিছু হোটেলের অলরেডি রুম এর প্রস্তাবনা করা হয়েছে, যেখানে অলরেডি যারা এই ডেডিকেটেড হসপিটাল গুলোতে কাজ করছেন, স্বাস্থ্যকর্মী, ডক্টর, নার্স এবং যারা আছেন তারা আর বাসায় তো আসলে যাচ্ছে না। আমি বেশিরভাগ যাদেরকে আমি দেখছি যে ওখানে কাজ করতে, তারা কিন্তু বাসায় যাচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় থাকছেন, এই হোটেল টোটেলেই থাকছেন। কিন্তু এখন সরকারি ভাবেই চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে হোটেল অ্যাকোমোডেশন দেওয়ার জন্য। এখন যারার কাছে এই প্রশ্নটা আছে, তোমাদের ক্ষেত্রে কি ব্যবস্থা? সো আমাদের ক্ষেত্রেও যেটা বলছিলাম যে আমাদের জন্য যখন ইফ সামওয়ান ফিলস যে দে আর আনসেফ টু গো হোম, তখন আলাদা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হচ্ছে। সো হসপিটালের অ্যাকোমোডেশন আছে, হোটেলে আছে। সো বিভিন্ন ভাবে দে আর ট্রাইং টু অ্যাকোমোডেট পিপল যারা দে ডোন্ট থিঙ্ক দে শুড গো ব্যাক হোম অর দে হ্যাভ ভালনারেবল পিপল অ্যাট হোম। আর আমি যেটা বলছিলাম, ইফ আই ক্যান গো ব্যাক টু দ্যাট রিয়েলি, যে আমাদের মেবি শাওন ভাই, কোচি ভাই অলরেডি বলেছেন যে পাবলিক হেলথ মেসেজিং, যেটা যে যখন we are saying we are asking people to protect the doctors, we are actually মানে protecting the doctors means protecting the general public actually, কারণ patients, colleagues সবার জন্যই ওইটা ঝুঁকি। আর বাঁধন ভাইও যেটা বলেছেন যে যখন frontline fighters, if we keep losing them, তখন ওই ব্যাটলটা করার মানুষ থাকে না। অর্থাৎ যদি এরকম when we don't protect healthcare providers, তখন more doctors will go into isolation, more doctors will develop complications of COVID, more doctors will die. So at least long term না হলেও এখনো যাদের healthcare facility দরকার, যারা অসুস্থ হচ্ছেন, শুধুমাত্র কোভিড না, এখনো মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, মানুষের স্ট্রোক হচ্ছে, people are coming in with non-COVID diseases as well, and they would need doctors. এখন যদি কোনো প্রোটেকশন না থাকে ডাক্তারের, তখন সে তার কলিগকেও ইনফেক্ট করবে, এবং যেটা বাংলাদেশে হয়েছে যে কোনো প্রোটেকশন ছিল না, সো দে হ্যাভ সিন পেশেন্টস অ্যান্ড দেন পুরা ইউনিট বা পুরা ডিপার্টমেন্টই আইসোলেশনে চলে যেতে হয়েছে। সো পুরা ডিপার্টমেন্ট যদি এরকম করে আইসোলেশনে যায়, তখন হু উড প্রোভাইড সার্ভিসেস টু দ্য পেশেন্টস? তো কয়েকটা পয়েন্ট, একটা হচ্ছে পেশেন্টের নিজেদের জন্য they need the doctors to be protected, আর একটা হচ্ছে হেলথ কেয়ার প্রভিশন। যদি ডাক্তাররা আইসোলেশনে চলে যেতে থাকে, ডাক্তারদের রোগ হতে থাকে, তখন চিকিৎসা সেবা দেওয়ার তো লোক থাকবে না। চিকিৎসা সেবা দেওয়ার লোক থাকার জন্যও ডাক্তারদের প্রোটেকশন প্রয়োজন। যদি আমরা ডাক্তারদের মৃত্যু নিয়ে খুব শোকাহত নাও হই, নিজেদের জন্যও ডাক্তারদের প্রোটেকশন দরকার। আর একটা পয়েন্ট হচ্ছে, if there are no protection for healthcare providers, ডাক্তার, নার্স যারা হাসপাতালে আছেন, তখন there's a worry that people might see hospitals as places where COVID-19 is spreading. যদি মানুষের মনে সেই ভীতিটা তৈরি শুরু হয় যে আমি যদি হাসপাতালে যাই, আমার হয়তো কোভিড নাই, কিন্তু আমার হয়তো কিডনিতে সমস্যা, আমার ডায়ালিসিস দরকার, কিন্তু আমি যাব না, কারণ গেলেই হয়তো আমি কোভিডে ইনফেক্টেড হব, তখন কিন্তু people with life-threatening illnesses will stay at home and they will not go to the hospitals. So it's really worrying. ইউকেতে এখন দেখা যাচ্ছে যে গত 5 বছরে যেরকম ডেথ রেট ছিল, গত মার্চে নন কোভিড ডেথ অনেক জাম্প করেছে, and they're thinking it might be because people are staying away from hospitals, because they're thinking হাসপাতালে গেলেই হয়তো আমার কোভিড, এখন কোভিড নাই কিন্তু কোভিড হয়ে যাবে and I will die. So যারা vulnerable group আছে, যাদের কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এই underlying conditions এর মানুষই আছে, if we don't put in enough protective measures in our hospitals, তখন people who need the services, they might stay away from hospitals, and that will again
মর্টালিটি বাড়াবে, সেটা কোভিড মর্টালিটি হোক আর নন কোভিড মর্টালিটি হোক, we will lose lives and that's not something we should afford. আরেকটা জিনিস যেটা অলরেডি পাবলিক হেলথ মেসেজিং নিয়ে ভাইয়ারা বলেছেন, যে আমার মনে হয় মানে আমরা যে শব্দগুলি ইউজ করি কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলি নিয়ে কিন্তু মানুষ আসলে পরিচিত না। সো আমাদের পাবলিক হেলথ স্পেশালিস্ট অনেক আছেন দেশে, যে কোন একটা মেসেজ আমরা দিতে পারি সাধারণ মানুষকে যাতে ওনারা বুঝতে পারেন যে আমরা কি চাচ্ছি তাদের কাছ থেকে, সেটা রংপুরের মানুষ হোক, বরিশালের মানুষ হোক, চিটাগংয়ের মানুষ হোক। আমাদের কিন্তু উই হ্যাভ রান আ লট অফ সাকসেসফুল পাবলিক হেলথ ক্যাম্পেইনস। আমাদের ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইনের স্লোগান ছিল যে দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়, অ্যান্ড দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল বাই এভরিওয়ান। এবং ওরকম কিছু কিন্তু আমি জানি না, আই মাইট বি আনইনফর্মড, বাট আই হ্যাভেন্ট রিয়েলি সিন ইন বাংলাদেশ যেখানে আমাদের ম্যাস পিপলকে টার্গেট করে মেসেজিং দেওয়া হচ্ছে যে আপনারা এই সিমটমস হলে ঘরে থাকেন, অথবা ঘরে থাকলেও কিভাবে দে ক্যান টেক কেয়ার অফ দেমসেলভস। অ্যান্ড আরেকটা ভাইয়েরাও বলেছেন যেটা ফোন করা, আমার মনে হয় এখন একটা হটলাইন আছে যেটা অনেকে বলছে বিজি, বাট উই উড নিড আ কোঅর্ডিনেটেড এফর্ট, ন্যাশনাল কোঅর্ডিনেটেড এফর্ট লাগবে, যেখানে more doctors would need to sign up to provide telemedicine or telephone advice, jate we can reduce the pressure on our healthcare system, jate ekdiner jor 3 diner kashi niye rogira হাসপাতালে না আসে, but they also have access to healthcare. আমরা ওইটা যদি এনশিওর করতে না পারি তখন কিন্তু রোগীরা হাঁচি কাশি নিয়ে আসবেন হাসপাতালে, putting patients and doctors at risk, এবং যেহেতু ট্রায়াল সিস্টেম নাই তখন ওটা মানে স্প্রেডটা কন্টেইন করার, এক হচ্ছে স্প্রেডটা কন্টেইন করার ফ্যাসিলিটিস উই নিড টু ইনস্টিটিউট ইন আওয়ার হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, আর এটা হচ্ছে পাবলিক মেসেজিং, যেটা আই পার্সোনালি হ্যাভেন্ট সিন মাচ অফ দ্যাট বিং ডান, অ্যান্ড আই থিঙ্ক all of মানে আমাদের পাবলিক হেলথ স্পেশালিস্ট, বিহেভিয়ারাল সায়েন্টিস্ট যারা যারা আছেন, they need to get together and quickly find out a solution as to how we can spread this message to the mass public, যে why they need to, what are the steps we want them to take, and also আমরা যে হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রোটেকশনের কথা বলছি, why that is actually for জেনারেল হেলথের, জেনারেল পাবলিকের হেলথের জন্য, নট জাস্ট ডক্টর মারা যাবে এই জন্য আমরা ডক্টরদের প্রোটেকশনের কথা বলছি। ইটস নট জাস্ট দ্যাট, that is being said to protect the general public and to ensure that healthcare facilities can cope with the number of patients. তো আমি হচ্ছে এখন শান ভাই, আমরা এখন আর প্রশ্ন না নিয়ে শেষের দিকে আমরা যেটা করব, আমি একে আনিস ভাইয়ের কাছে যাব, যদি আনিস ভাই আমাদেরকে কিছু পয়েন্টস বলে, মানে সব সামারি করে, এন্ড দেন হোয়াট উইল ডু, আমরা সবার কাছে এক এক করে যাব, সবাই হচ্ছে শেষ একটা রিমার্ক করবে, মানে কেউ কাউকে প্রশ্ন না করে সবাই যদি মতামত দাও বা হচ্ছে সাম মেসেজ ফরওয়ার্ড। Yeah, thank you, Badhun. I think some of those issues are very, very clearly highlighted by Zara, and thank you for that. It's when Ami Nijesho, especially the last part about having a slogan and a motto, that's something that really resonated with me in particular. So Ami jodi summarize kori koyekta points, and please correct me if I'm wrong about any of these things. Like, what are the lessons that we can take from UK or from countries that are doing well and implement in a country like Bangladesh in a very context specific, taking in account the local cultures as well. So প্রথম হচ্ছে যে আমি যেটা গ্র্যাব করতে পারছি, এবং কোচি ভাই জিনিসটা, শাওন এবং কোচি ভাই জিনিসটা খুবই সুন্দর করে বলছে, যে উই নিড ডিসেন্ট্রালাইজেশন। সো দেখা যাচ্ছে যে বেশিরভাগ পেশেন্টরা যারা উপজেলা এবং পেরিফেরি এলাকা থেকে আসতেছে, they are all being referred to the Dhaka Medical College Hospital or to Dhaka in particular for mild to moderate symptoms. So mild to moderate symptoms niye jodi shobai Dhakate ashe, it will very soon overwhelm our healthcare system in Dhaka, and that is bad for all of us. So decentralization is what is one of the points that I'm taking away from this. The second point is triage. Amader deshe I want to kind of highlight what other people have said before, যে আমাদের দেশে কিন্তু আমি কোনো ট্রিয়াজ প্রোটোকল এখনো পাইনি। আই থিঙ্ক ভাই আমাকে কারেক্ট করতে পারবে কোচি ভাই যদি পেয়ে থাকে, যে একটা রিটেন ডকুমেন্টেড ট্রিয়াজ প্রোটোকল, এন্ড ইভেন যদি এটা থাকে, ইজ উপজেলা লেভেলে কি এটা ইনফোর্স হচ্ছে কিনা আর আমরা জানি না। সো দ্যাট ইজ এ হিউজ ব্লাইন্ড স্পট, যে আমরা ট্রিয়াজ যদি করে থাকি কিভাবে করতেছি, আর there triage nurses in place at upajala level hospitals making sure of that? We don't know. It's a very simple process. Je kar
COVID-19 related symptoms আছে এবং কার নাই এই জিনিসটা আলাদা করা। That is essentially what triage, the ultimate aim of the triage is. Okay, so this is the second point. The third point is the infrastructure. যারা আমাদেরকে বলছে যে ওদের হাসপাতালে, and I'm guessing this is the case in many UK hospitals, যে ওদের একটা hotspot আছে এবং একটা cold spot আছে. I wanted to clarify from you, Zara, whether this is like in the same building or is it like a separate kind of complex? Could you just clarify that for me? So it is in the same building, Karan. We haven't, it is in the same building, but they are physically separate from each other. Okay. So the doors are separate, the people are separate. So people jara hot কাজ করছে তারা cold area তে যাবে না, যারা cold area তে কাজ করছে they can come into hot, but hot থেকে বের হওয়ার আগে they again have to পুরাটা সবকিছু চেঞ্জ করতে হয়. So they're not different buildings, but এটা সব হাসপাতালে, UK সব হাসপাতালে, not just emergency department, ওয়ার্ড গুলো ডিভাইড করে দেওয়া হচ্ছে। যে আমরা তো এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে তাও কিছু পেশেন্ট বাসায় যায়, কিন্তু যারা হাসপাতালে ভর্তি হবে, হাসপাতালে ভর্তি রোগীরাও তখন আলাদা ওয়ার্ড আছে, যে কোভিড ওয়ার্ড বা হট ওয়ার্ড, কোল্ড ওয়ার্ড, যেখানে সিমটম সহ রোগীরা এক জায়গায় থাকবে, অন্য রোগীরা আরেক জায়গায় থাকবে, অ্যান্ড দে আর ট্রাইং ভেরি হার্ড সো দ্যাট এদের মধ্যে ফিজিক্যাল ব্যারিয়ার, ডিস্টেন্স কোনোভাবেই যাতে bugs বা viruses cannot transmit. So this actually raises the possibility যে আমরা বাংলাদেশে we can repurpose wards into hot and cold zones. ঠিক আছে, আমরা initially আমাদের previous past episodes আমরা discuss করতেছিলাম যে we need separate hospitals, and there are separate hospitals that are being specifically being constructed for dedicated for COVID-19. But this raises the interesting possibility যে আমরা আমাদের যে common hospital spaces গুলো এটা কি repurpose করতে পারবো with precautions. So infrastructure, yeah, that is, I think, one of the points that I'm taking from here. I think the other point that you mentioned was about the quality. যেটা কোচি ভাই mentioned করছে, quality of our PPE. It's very, আমিও কয়েকটা ছবি দেখছি about my friends wearing that PPE, and I don't know who's supplying it. I don't know whether it's tested. I don't know which authorities are telling me that, you know, this is something that we have vetted. This is something that has passed quality control. So এই জিনিসগুলো আমরা কিছুই জানি না, স্পেশালি আমি জানি না, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। না, মাস্ক তো ধুয়েও ব্যবহার করতে হচ্ছে এখন। আচ্ছা, ওই ডিরেকশনও দেওয়া হচ্ছে ডক্টরদের, যেটা আপনি আপনার রুমের মধ্যে আবার ধুয়ে ফেলেন, ধুয়ে এটা শুকায় এটা আবার ইউজ করেন। সো আনফরচুনেট ব্যাপার হচ্ছে আমাদের মোবাইলের ওয়াটার রেজিস্ট্যান্টের জন্য একটা রেটিং আছে, কিন্তু করোনা ভাইরাসের যে পিপিই সেইটার জন্য বাংলাদেশে কোনো রেটিং নেই। আমার ফ্রেন্ডরা হচ্ছে মাস্ক যেটা আছে সেটা ধুয়ে আয়রন করে ইউজ করছে, and that is not how things should be, and they are at risk. And আমি আমার ফ্রেন্ডের জন্য সহমর্মিতা বাদ দিলেও তারা যে পেশেন্ট গুলি দেখছেন, they will be at risk as well, and I can't understand the rationale behind not having even Anis bhai যেগুলি সামারাইজ করছেন, they are probably very simple steps to ensure protection. ট্রিয়াজ করা, আর আরেকটা জিনিস if I can add, hospitals আলাদা করেছে বাংলাদেশে for confirmed COVID patients আর বাকিগুলো জেনারেল, কিন্তু সাসপেক্টেড কোভিড পেশেন্টস কোথায় যাবে? Yes. Suspected COVID patients যদি হাসপাতাল না থাকে তখন general hospitals are declining them to see them, আবার কোভিড হসপিটালে গেলে বলতেছে তোমার তো টেস্ট করা নাই পজিটিভ। সো যখন এমার্জেন্সি, কিন্তু it will not wait. If someone is, আচ্ছা আমার সর্দি কাশি, আমি সময় আছে আমার 2 দিন ধরে, আমি ঘুরে টেস্ট করায় পজিটিভ হয়ে তারপর কোভিড হসপিটালে গেলাম, কিন্তু আমার দেশে তো শ্বাসকষ্টের রোগীর অভাব নাই, আমার দেশে অ্যাজমার রোগী আছে, সিওপিডি রোগী আছে, তার যখন এক্সারবেশন হবে অর্থাৎ শ্বাসকষ্ট এত বেড়ে যাবে তখন সে কোথায় যাবে? এই সিস্টেম এখন হয়তো কিছু হাসপাতালে আমি শুনছি আইসোলেশন ওয়ার্ড করে এদেরকে ট্রিট করা হচ্ছে, বাট দ্যাট ইজ সামথিং দ্যাট হ্যাজ টু কাম ফ্রম দ্য টপ। ডক্টরস তো এটা সাইন করবে না যে কোনটা সাসপেক্টেড হসপিটাল, কোভিড হসপিটাল কোনটা, মানে দিস ইজ কি বলবো আমি, মানে এটা আশ্চর্যজনক যে এই জিনিসটার জন্য ডাক্তারদেরকে দোষ দেওয়া হচ্ছে। This is not something doctors do. This is something that the health authority does, যে আমার সাসপেক্টেড কোভিড পেশেন্ট কোথায় যাবে, এবং এইটা এতদিন কিন্তু কোনো ডিসিশন ছিল না, যেই জন্য রোগীরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে গিয়ে unfortunately some of them have also died, and that is a failure of the health system. This has to be addressed. Exactly, I couldn't agree more. কোচি ভাই আপনি বলতে, আমি আপনি বলার আগে আমি জাস্ট এটা শেষ করি, তারপর আপনি বলতে দেই। So the one of the other points that I want to raise is, you mentioned about having a slogan or a motto that we can
very clearly send to the lay public a message যে আপনারা বাসায় থাকেন জীবন বাঁচান, something like that, something similar. I'm not saying it well, but you need a very clear message, and I don't know if that's being done on a mass scale. যেমন ইমিউনাইজেশনের জন্য আমাদের বেশ ভালো ভালো মোটোস ছিল, এইচআইভির জন্য বাঁচতে হলে জানতে হবে, এই মানে ক্যাচি মোটোস গুলো আমি এখনো দেখি নাই। আর so we need a public health motto for COVID-19. The other point that I want to raise that was touched very well by everyone is that doctors, and I wouldn't even say doctors, I would extend the definition to like healthcare workers who are in contact with patients. This could include nurses. So this is one of the things that I want to clarify in this show. When we are talking about doctors, we are using this in a very generic sense. We are using it in a way to refer to healthcare workers who are exposed to patients who are COVID-19. So that could be nurses, even the cleaners of the hospital. It could also be those people. So we're not just referring to doctors here. We're referring to all the healthcare workers who are involved with managing these patients. So they are a double-edged sword. So if they get infected, one of the things that I learned very succinctly today, I knew it to a certain extent before, but it was very succinctly put by Zara and the others, is that if a doctor becomes infected, there are two things that happen. You have a tranche of patients who are deprived of essential care. And you also have the possibility that the doctor has infected other doctors and other patients. So you have a dual negative effect on society. If a common person, if a non-healthcare professional who is not in charge of handling COVID-19 patients, ora jodi infected hoy, only one of those things happen. They infect others. But people aren't deprived of care necessarily at the same extent when doctors get infected. আমার আনিসকে একটু আটকাতে হবে। আমি আনিস যা বললো সেটাকে গুগল ট্রান্সলেট করতেছি সাধারণ মানুষের জন্য, দয়া করে। আমি lastটা বলে তারপরে তুমি একটু বলো। So this is the part about doctors. The last part that I want to emphasize is transparency of the system. যেটা যারা শুরুতে বলতেছিল যে we need to be able to develop an environment and a culture that where doctors can trust the people above us, and where the people that we treat can trust us and the people above us. It's a very simple, transparent, honest system. It should be able to resolve any queries that we have. আমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের যদি কোনো সমস্যা থাকে, এটা যাতে খুবই দ্রুত এবং খুবই মানে effectively dealt with. So I don't think we have a lack of human resources. What we have is a lack of political will and the goodwill actually to do it, in my opinion. But yeah, আমি খুব এখন সবাই একবার করে সুযোগ পাবে সবাই। হ্যাঁ, আমার কোনো রিমার্কস নেই, আমি আনিসেরটা জাস্ট বাংলা অনুবাদ করি, কারণ আই থিঙ্ক যাতে করে বেশি মানুষ বুঝতে পারে। আনিস আজকে পুরো কনভারসেশনটা থেকে যে এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট যারা যেটা বলেছে সেটাকে, একটা হচ্ছে বিশ্বাসের অভাব, সেটা হচ্ছে ডাক্তাররা বিশ্বাস করতে পারছে না যারা মন্ত্রণালয়ে আছে, যারা পলিসি মেক করছে তাদেরকে, কারণ ট্রান্সপারেন্সি নেই। যারা আজকে যখন ডাক্তার হিসেবে কাজ করতে যাচ্ছে, হাসপাতাল থেকে ক্লিয়ার গাইডলাইন আসে যে কতটুকু কিভাবে কাজ করবে, সেটা বাংলাদেশে অনেক ডাক্তারই সেই গাইডলাইনটা পাচ্ছে না, যার কারণে ডাক্তাররা ভয় আছে। আর মানুষও কিন্তু হাসপাতালে যেতে ভয় পাবে, কারণ ডাক্তাররা যদি রিস্কে থাকে সেটা মানুষকেও আরো রিস্কে ফেলে। তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে একটা নর্মাল মানুষ যে করোনা ইনফেক্টেড, তার থেকে একটা আক্রান্ত ডাক্তার 100 গুণ বেশি ডেঞ্জারাস। একটা নর্মাল মানুষ বাসায় থাকে, মুদি দোকানে থাকে, একটা ডাক্তার হাসপাতালে আরো 100 জন ভালনারেবল আক্রান্ত মানুষের কাছে যাবে। সুতরাং ডাক্তারদের বাঁচানো এই কারণে অনেক অনেক বেশি দরকার। এবং আলটিমেটলি আমরা একটা খুব সাধারণ স্লোগান দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার নিজের স্বার্থে হোক, ডাক্তারের স্বার্থের কথা আপনি বাদ দিবেন, আপনি নিজের স্বার্থে হইলেও এখন ডাক্তারদেরকে বাঁচাতে হবে, কারণ ডাক্তাররা যদি না থাকে আলটিমেটলি আমরা এই যুদ্ধে পার পাবো না। ব্যাক টু সঙ্গাই। আমি বলি তাহলে। হ্যাঁ, আচ্ছা, আমি সবগুলো পয়েন্ট টাচ করেছি, আমি শুধু একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে আমাদের মঈন স্যারের বেশ কিছু মেসেজ সোশ্যাল মিডিয়াতে এসেছে যে উনাকে সিলেট থেকে ট্রান্সফার করে ঢাকাতে নিয়ে আসার জন্য অনেকের কাছে আপত্তি করেছেন, সেই ধরনের একটা কথা। এইটা কিন্তু আমাদের সিস্টেমের খুব বড় একটা ফ্লকে হাইলাইট করে। সেটা হচ্ছে আমাদের টোটাল করোনার যে প্রস্তুতি সেটা কিন্তু ঢাকা কেন্দ্রিক, খুব সেন্ট্রালাইজড। আমাদেরকে কিন্তু এটা ডিসেন্ট্রালাইজড করতে হবে, কারণ একজন ডাক্তার উনি যখন করোনায় আক্রান্ত হয়েছেন, সিলেট থেকে তিনি ঢাকায় আসতে পারছেন না।
সিলেটে কিন্তু আরো 2 কোটি মানুষ আছে। তাদের মধ্যে যখন আক্রান্ত হবে তাদের সবাইকে যদি ঢাকায় নিয়ে আসা হয়, এক হচ্ছে এটা সম্ভব না, এখানে সময়ের অনেক অপচয় হবে, এবং এট দ্য সেম টাইম তাদেরকে যখন আনা হবে তখনও ইনফেকশনের মানে রেট বেড়ে যাবে বা প্রবাবিলিটি বেড়ে যাবে। সো আমার মনে হয় যে করোনার জন্য যে হাসপাতালগুলো, সেটা ঢাকায় কুয়েট মৈত্রী হাসপাতাল অলরেডি আছে, দেশের প্রতিটা জেলাতে যদি সম্ভব হয় ডিসেন্ট্রালাইজড ওয়েতে প্রত্যেকটা জেলাতে করোনার জন্য আলাদা একটা স্পেসিফিক হসপিটাল করা হোক। দেন কোচি ভাই তারপর। আসলে তো বলা হয়ে গেছে, আমি ওয়েট করছিলাম, আমি ভাবছিলাম যে বলবো। আমি কিছু বলবো না আসলে, আমি খালি একটা সিচুয়েশন, যদি কেউ এখানে নীতি নির্ধারক তারা দেখে থাকেন, ইভেন পেশেন্ট বা আমাদের মতো যারা সার্ভিস আমরা নিব হেলথ কেয়ার থেকে, তারা যদি দেখতে থাকেন, তাহলে আমি একটা সিনারি জাস্ট বলতে চাচ্ছি যে আমার ফ্যামিলি মেম্বারের শ্বাসকষ্টের সমস্যা আছে, কোনো কারণে আজকে রাত্র 12টা বা 1টার সময় তার শ্বাসকষ্ট বেড়ে গেল। আমি গেলাম হসপিটালে, তার এই লক্ষণ দেখে হসপিটাল থেকে নিল না, যেহেতু সে সাসপেক্টেড পেশেন্ট। সে বললো অমুক হসপিটালে যান। অমুক হসপিটালে গেলাম, মানে যেটা হচ্ছে প্রতিদিন, অমুক হসপিটালে গেলাম, সেখানে বলছে যে আপনার তো এখনো টেস্ট করা হয়নি, সুতরাং আমরা এখানে আপনাকে ভর্তি নিতে পারবো না, আপনি অমুক জায়গায় যান। এভাবে যদি ডেজিগনেটেড প্লেসও থাকে, ঠিক আছে অমুক জায়গায় গেলাম, তাহলে আমি কিন্তু অ্যাম্বুলেন্সে নিয়ে ঘুরছি, আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আমি ঘুরছি তার শ্বাসকষ্টের সমস্যার জন্য, এবং তখন ওই অত রাতে তো টেস্টও সম্ভব না। সুতরাং যে জায়গাটা অ্যাড্রেস করা খুব জরুরি, যেটা আমরা আগেরও পর্বে একবার আমি বলেছিলাম, যে যারা সাসপেক্টেড পেশেন্ট, মানে কনফার্ম না কিন্তু তার অন্যান্য হেলথ কেয়ার দরকার, হ্যাঁ, যে তার শ্বাসকষ্টের সমস্যা বা তার অন্য একটা সমস্যা দরকার, সে কোথায় যাবে, এই জিনিসটা যদি আমরা এখনো অ্যাড্রেস না করি, তাহলে আসলে আস্থার কোনো জায়গা আমরা তৈরি করতে পারবো। এই যে আমরা আস্থা নিয়ে বলতেছি, সবাই খালি এই চিন্তাই করে, এবং এই কারণে কিন্তু এই যে যতগুলো বড় বড় মানে ঘটনা ঘটলো, তার পিছনে কিন্তু পেশেন্ট পার্টি গোপন করেছে তথ্য, তারা কিন্তু তথ্য গোপন করেছে। তারা তথ্য গোপন করে, কারণ সে জানে যে আমি যদি এখন আমার জ্বরের কথা বলি বা আমার শ্বাসকষ্টের কথা বলি, তাহলে আমার এখন হার্টের চিকিৎসাটা হবে না বা আমার কিডনির প্রবলেমটা হবে না, এবং গোপন করে গিয়ে সে ট্রিটমেন্ট নিতে গিয়ে ওই হসপিটালের বাকিদেরকে ইনফেক্ট করে বিশাল এক ঘটনা কিন্তু ঘটেছে। নারায়ণগঞ্জে কিন্তু এইভাবেই, এই যে এখন একটা হটস্পট নারায়ণগঞ্জ, ঠিক আছে, সেখানে কিন্তু তথ্য গোপন করার কারণেই এটা হয়েছে। মুন্সিগঞ্জে যে আউটব্রেকটা হয়েছে, সেখানেও কিন্তু একজন মুফতি সাহেব, উনি তার তথ্য গোপন করার কারণে, উনি যেহেতু জানে যে ট্রিটমেন্ট এভাবে পাবে না, উনি ওনার ঠিক হিস্ট্রিটা দেন নাই, এভাবে উনি এক হসপিটালে ভর্তি হয়েছেন, এবং সেখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে তার পজিটিভ আসার কারণে ওইখানেও ইনফেক্টেড হয়েছে, এবং যেহেতু উনি তথ্য গোপন করেছেন, ওনার জানাজা হয়েছে, ঠিক আছে, সেখানে 1000 মানুষ উপস্থিত ছিল সেই মুন্সিগঞ্জে, এবং সেখানে এখন ইনফেকশন প্রতিদিন বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে। কিন্তু আই থিংক উই গট দ্য মেসেজ যে আমাদের আসলে সেন্ট্রালাইজ যে এফোর্টটা নাই। তো জাস্ট এক্ষেত্রে একটু বলার জন্য, বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে corona.gov.pd, এটা লিঙ্কটা আমি আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। এখানে সবগুলো ফোন নাম্বার, আর কেউ যদি সাসপেক্ট করে তার ইনফেকশন আছে, তার যে কোশ্চেন গুলোর মধ্যে দিয়ে যাওয়া দরকার, সেটা এই ওয়েবসাইটে আছে, এবং এটা কনসিডারেবলি বেশ ভালো। তো আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে এটা দেওয়ার চেষ্টা করি, corona.gov.pd, এটা এখন আমাদের কমেন্ট সেকশনে পিন করা আছে, আপনারা সেটাতে দেখতে পারেন। আচ্ছা, আই থিংক আমরা লাস্ট ইফতির কাছ থেকে কমেন্ট নিয়ে যারাকে কনক্লুড করতে দেওয়া উচিত। ইফতি। ওকে, আমি তো আজকে পুরোপুরি দর্শক ছিলাম, তো আমার এখানে নোটটা একটু ট্র্যাজিক হবে, কারণ আমি আজকে আলোচনা থেকে সব যেটা বুঝলাম, যারা কথা বললো, ম্যাক কথা বললো, আমরা ইউকে সিস্টেমটাকে মোটামুটি একটা রেফারেন্স পয়েন্টে দেখছি। তো এটা আমার মনে হয় আমাদের দর্শকদের একটু রেফারেন্সটা ঠিক করা উচিত, যে আমরা আসলে আমরা তুলনা করব কিভাবে। কারণ আমরা বাংলাদেশের যে এতগুলা জিনিস যে কথা মানে করার জন্য যে কথা বললাম, যেটা হয়তো আমাদের ইউকে তে বা ইউরোপিয়ান কোন দেশে অলরেডি আছে, এরপরেও একটা সত্য হচ্ছে যে ইউকে তেও কিন্তু কমপক্ষে 19 জন এনএইচএস ওয়ার্কার মানে স্বাস্থ্যসেবীরা কিন্তু মারা গিয়েছে, ডাক্তার সহ, even after taking all the precautions. Yeah. তার মানে হচ্ছে আমার মনে হয় যে আমি এখান থেকে যদি মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হিসেবে দেখতে চাই, আমি বলবো যেমন ইতালিতেও কিন্তু মানে 50 জনের বেশি ডাক্তার মারা গিয়েছে, ডাক্তার একাই, তারপর তো নার্স ক্লিনাররা তো আছেন। আমাদের মনে হয় এখানে বোঝা প্রয়োজন যে এই মৃতের সংখ্যাটা ডাক্তারদের হোক বা স্বাস্থ্যসেবীদের হোক, সংখ্যাটা আরো বাড়বে, এবং এটা সলিউশন আমি জানি না কোনো আলোচনা থেকে আসলে আসতে পারবে কিনা। কারণ নিউ ইয়র্ক থেকে শুরু করে ইউকে পর্যন্ত এখানেও মানে অনেক কিছুর স্বল্পতা আছে, এবং মানুষ কিন্তু মারা যাচ্ছে, ডাক্তার, নার্স, ক্লিনার সহ। কাজেই এত আলোচনার মধ্যে আমার মনে হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখা প্রয়োজন, যে অ্যাবসলিউট পারফেক্ট সলিউশন এই পর্যন্ত মনে হয় না কোনো দেশে এখনো আছে।
এটাই আমার কমেন্ট হবে আর কি, একটু মানে তুলনাটা যেন সব জায়গায় সমান থাকে সেটার জন্য। হ্যাঁ, ওখান থেকে আমরা এখন যারার কাছে যাব, যারা হয়তো এটা নিয়েও কিছু বলবে, তারপরে লাস্ট একটা রিমার্ক। I would slightly disagree with Ifti, but এটা অনেকেই বলছেন যদিও যে ইউকেতে বা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা যেখানে যে দেশগুলোতে আছে সেখানে তো মানুষ মারা যাচ্ছে, সেখানেও হেলথ কেয়ার প্রফেশনালস এফেক্টেড হচ্ছে, তাহলে আর কি দরকার, তাহলে এত পিপি দিয়ে কি লাভ, এত প্রোটেকশন নিয়ে কি লাভ? তো এইখানে যে ব্যাপারটা what we have to see is আমাদের কিন্তু যেটা দেখতে হবে যে what are the steps you are taking, what are the measures you are taking. আমার ফুল পিপির পরেও 19 ডক্টরস হ্যাভ ডাইড, বাট যদি আমার পিপি না থাকতো কত হতো আই ডোন্ট নো। সো দ্যাটস নট সামথিং উই ক্যান সে যে ও আচ্ছা ওখানেও তো মারা যায়। আমি কিন্তু বলছি না যে হ্যাঁ যেহেতু না, বাট কথা হচ্ছে আমাদের এটার জন্য প্রিপেয়ার্ড হতে হবে যে আরো মানুষ মারা যায়। সো আই থিংক এটা মানে একটা স্টেট অফ মাইন্ড যে আমি জাস্ট তোমার এখানে আমি একটু কমপ্লিমেন্ট করতে চাই। বাংলাদেশে কিন্তু এখন 1000-এর মতো পেশেন্ট আছে, আমি এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, 1000-এর উপরে পেশেন্ট আছে টোটাল যারা কনফার্ম কেস, এবং তার মধ্যে 50 জন কিন্তু হচ্ছে শুধু ডক্টর যারা কনফার্ম কেস, এবং ডক্টর আইসোলেশনে আছেন, কোয়ারেন্টাইনে আছেন 200-র উপরে। তাহলে 1000 মানুষ ইনফেক্টেড হতে গিয়েই যদি 50 জন ডক্টর ইনফেক্টেড হয়ে যায়, এই রেশিওটা কেন হচ্ছে? এটা কিন্তু অন্য দেশে ফুল পিপি যেখানে আছে সেখানে কিন্তু রেশিওটা এর থেকে কম, কারণ বিগ স্কেলে তোমার দেখতে হবে এখন ইউকেতে কতজন কনফার্ম কেস। একসাথে নিলে আসলে যেটা করা যায় সেটা হচ্ছে যে উন্নত দেশে এত কিছু থাকার পরেও এই অবস্থা, কাজেই হচ্ছে যারা বাংলাদেশে থেকে বলতেছে যে উন্নত দেশেও তো মারা যাচ্ছে, অমুক হচ্ছে, এই পয়েন্টটা মানে এটা সবসময় এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন থাকবে, মানে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে বেস্ট। সেই জন্যই তো সবাই বলতেছে এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন, যে সময় হচ্ছে সাধারণ সময়ের সাথে এটা তুলনা করলে চলবে না, সবাই তাদের বেস্ট ট্রাই করে যাবে তার পজিশন থেকে, তারপরে কি হয় সেটা দেখা যাক, এরকম স্টেট অফ মাইন্ড আর কি। One of the differences between the countries, যে developed countries যেখানে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে এবং যেখানে এই ইনফেকশনটা কন্টেইন করা হয়েছে, was their timing of response. The earlier the governments responded, the better were the outcomes, the more the lives were saved in the long run. এই জিনিসটা আমাদের মানে আমি বাংলাদেশের কথা বলবো না, ডেভেলপড কান্ট্রিজরা এই জিনিসটা অবহেলা করে, ইভেন ইউকে, ইনক্লুডিং ইউকে, they delayed these containment procedure, stay at home message for at least 2 weeks. So the timing of the response is critical, especially in this context, and that's made all the difference. তাহলে যারা কাছে আবার যাই, ওকে শেষ কিছু পয়েন্ট আছে? I mean, obviously there is shortage of PPE, এবং এখানেও ইউকেতেও যেটা বলছি আমরা ওইখানে it might have been possible যে they didn't get access to proper PPE and they contracted the disease. শেষ পয়েন্ট বলতে I would probably just reiterate what we have said, যে একটা হচ্ছে আমাদের হেলথ কেয়ার সিস্টেম এর ক্ষেত্রে এক্সপোজার কমাতে যা করা উচিত, we need to very quickly come up with a solution, কিভাবে করে আমরা জনসাধারণকে একটা মেসেজ দিতে পারবো, how to make it crisp, সবাই যাতে বুঝতে পারে কেন আমরা বলছি কি বলছি। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা হেলথ কেয়ার প্রফেশনালস দেরকে যখন প্রোটেক্ট করার কথা বলছি, how we might reframe it, যে it's actually protecting the general public, it's protecting the country. Healthcare professionals এর protect করা মানে আমার 10টা ডাক্তার মারা যাবে এটা প্রিভেন্ট করা না, it means আমার হেলথ কেয়ার যারা প্রোভাইড করবে সেই জায়গায় আমার শর্টেজ হবে না, কারণ 10টা ডাক্তার যখন একটা ডিপার্টমেন্ট থেকে আইসোলেশনে যাবে ওই ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে, ওই ইউনিট বন্ধ হবে, and তখন আমার সার্জারি ইউনিট যখন বন্ধ হবে তখন ওখানকার সার্জারি বন্ধ থাকবে, and that is not something we need at this point of time. এবং একটা ডাক্তার যখন ইনফেক্টেড হয় সে একা ইনফেক্টেড হয় না, সে তার রোগীদেরকে ইনফেক্ট করার চান্সেস থাকে, এবং রোগীরা মোস্ট লাইকলি দে বিলং টু দ্য ভালনারেবল গ্রুপস এন্ড তাদের ক্ষেত্রে কমপ্লিকেশন এবং মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। শুধু ডাক্তার নার্স না, যেটা আনিস ভাই বলেছেন যে শুধু ডাক্তার নার্স না, আমার ক্লিনার, আমার হাসপাতালের যারাই কর্মী আছে, যদি ডাক্তার নার্সের প্রোটেকশন থাকলো কিন্তু ক্লিনারের প্রোটেকশন থাকলো না, সে কিন্তু ছড়াবে। এবং হাসপাতাল এমন একটা জায়গা যেখানে ভালনারেবল গ্রুপের মানুষজন বেশি থাকে, রোগীরা মোস্ট লাইকলি তাদের কিছু না কিছু আন্ডারলাইং কন্ডিশন আছে, এবং তাদের কোভিড-19 মানে চেইন ব্রেক করার, যেটা আমরা কথা বলছি, মানুষকে বাসায় রেখে সোশ্যাল ডিস্টেন্সিং করে ওখানে চেইন ব্রেক হলো, কিন্তু হাসপাতালে যদি if we make a playground for COVID, it does not make sense, and we have to, একটা হচ্ছে
public health messaging যেখানে we ask people to break the chain, but also আমাদের healthcare facility to protect the general public. We have to very quickly come up with solutions. We don't lack experts. আমাদের public health experts আছেন, আমাদের epidemiologists আছেন, আমাদের মানে we need to use our resources to protect the healthcare system. তো আজকে একদম শেষ করে ফেলবো। আজকে আসলে যেটা হচ্ছিল, যারাকে আসলে আমরা থামাতে যাচ্ছিলাম না, কারণ সে যেহেতু হচ্ছে একজন হেলথ কেয়ার ওয়ার্কার এবং ও হচ্ছে ইমোশনালিও ইনভলভ, শুধুমাত্র এখানে সে শুধুমাত্র অ্যাকশন না, সে ইমোশনালিও আসলে এই জিনিসটার সাথে ইনভলভ। কাজে তাকে হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া বা এর ক্ষেত্রে থামানোটা আসলে আমাদের ক্ষেত্রে খুব একটা সমীচীন মনে হয়নি। তো শেষে এসে ওর মেসেজটাই আমি নিব যে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মীদেরকে বাঁচানো বা তাদেরকে রক্ষা করা মানে হচ্ছে তাদেরকে বা তাদের পরিবারকে রক্ষা করা না, বরঞ্চ এটা মানে হচ্ছে পুরো সমাজকেই রক্ষা করা, কারণ তারাই তো আসলে রোগের বিরুদ্ধে আমাদেরকে রক্ষা করবেন। তো সেটাই আজকের আমাদের এই এপিসোডের শেষ মেসেজ থাকবে, যে স্বাস্থ্যকর্মীদেরকে রক্ষা করা মানে আমরা আসলে নিজেদেরকে রক্ষা করছি, তাই তাদেরকে রক্ষা করতে হবে। তো এটা বলে আমি যারাকে আবার ধন্যবাদ দিব আজকের এপিসোডে থাকার জন্য, এবং সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাঙ্কস আ লট যারা।